প্রতিটা সেক্টর আজকে দলে বিভক্ত হয়ে গেছে। এমন কোন জায়গাটা বাদ নাই, আজকে সচিবালয় থেকে শুরু করে এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত নিয়ে কোন জায়গাটা বাকি আছে। মসজিদের ইমাম সেটাও হয়ে গেছে, এখন খালি কবরস্থানটা বাকি আছে। এটা তো একটা দেশের জন্য কোনোভাবে মঙ্গলজনক না, কোনোভাবে মঙ্গলজনক না। যে কারণে আজকে স্বাধীনতার এতগুলো বছর পরেও, ওই যে ফজলু ভাই বলছেন, স্বাধীনতার এতগুলো বছর পরেও গণতন্ত্র আমাদের সোনার হরিণ। গণতন্ত্রকে খুঁজে পাচ্ছি না, ধরতেও পাচ্ছি না। সেই স্কুল জীবন থেকে গণতন্ত্র খুঁজছি, গণতন্ত্র খুঁজতে যে পাকিস্তানের সাথে যুদ্ধ করলাম, তারপরেও গণতন্ত্র আসলো না। সেই গণতন্ত্রের জন্য যাদের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ করলাম, তারা ক্ষমতা আসার পরে আবার তাদের বিরুদ্ধে লড়াই করলাম গণতন্ত্রের জন্য, কিন্তু গণতন্ত্র আসতেছে। আমরা জানি যে সাংবাদিকতাটা স্বাভাবিকভাবে এটা কোনোভাবেই কখনো একটা প্রফিটেবল সেক্টর না, এটা হলো সম্মানজনক সেক্টর। এই সেক্টরে যারা কাজ করবেন তারা সম্মান পাবেন, অর্থকরী সম্পদ সেই রকম পাবেন না। এটাই কিন্তু অতীত থেকে আমরা দেখে আসছি, কিন্তু এখন প্রতিযোগিতাটা এমন পর্যায়ে গেছে, রাজনৈতিক কারণে আওয়ামী লীগের সভানেত্রী বা দেশের প্রধানমন্ত্রী যখন পালাই হয়েছে, তখন ঢাকা প্রেস ক্লাবের সভাপতিকেও পালাই হয়েছে। এটা তো কোনোভাবে কাম্য না। আমরা তো যদি সমাজ একটা ভারসাম্য যদি আমরা চাই, তাহলে কিছু কিছু সেক্টর আছে যারা সমান হবে। কিন্তু আমি বলছি দল মত নির্বিশেষে, আমাদের আঞ্চলিকতার প্রশ্নে কিন্তু আমি অবশ্যই বিশ্বাস করি ময়মনসিংহ বা কিশোরগঞ্জের দিকে তাকাতেই হবে। জাতীয়ভাবে তারা অবশ্যই যে কোনো দল, যে কোনো মত, যে কোনো ধর্ম, সবার প্রতি তার সমান চোখে দেখতে হবে। মুর্তজা এখানে হিন্দুরা বলে কিছু না, তিনি আমাদের সাংবাদিকদের নেতা। ঠিক তেমনি ভাবে নাহিদ আজকে মুসলমান হিসেবে না, সে সাংবাদিকদের নেতা। যদি এই দৃষ্টিভঙ্গি নিয়ে যায় যে আমরা নিজেরা কাজ করতে না পারি, শুধুমাত্র নিজেদের কিছু সুযোগ সুবিধার জন্য সরকার আসবে, সরকার যাবে, কিন্তু আমি সরকারের লেজুর ভিত্তি করে নিজের ভবিষ্যতের জন্য আমি চেষ্টা করবো, তাহলে তো সেটা আর থাকলো না। এটা ব্যক্তিগত হয়ে গেল, সমাজের জন্য থাকলো না, রাষ্ট্রের জন্য থাকলো না। কিন্তু আজকে দেখেন প্রতিটা সেক্টর আজকে এই যে ভাই কত বড়